আজকের দিনে দাঁড়িয়ে দেশের শ্রমিক থেকে শুরু করে ছোট ব্যবসায়ীদের উপর যে আক্রমণ নেমে আসছে তা নিয়ে বলেছে। আমি ছাত্র হিসেবে ছাত্রদের ক্ষেত্রে দুটো কথা বলবো। আপনারা মোটামুটি যারা এই দোকান চালান, আপনারা মোটামুটি যারা কারখানায় চাকরি করেন, আপনারা সবাই এটা চান যে এই হাড় ভাঙা খাটুনি যে আপনারা করেন, আপনাদের ছেলেমেয়েরা যেন এই হাড় ভাঙা খাটুনির শিকার না হয়। তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে একটি স্কুলে যেতে পারে, একটি কলেজে যেতে পারে, একটি চাকরি পেতে পারে, এবং সেই চাকরি যেন তার আত্মমর্যাদাকে রেখে বজায় রেখে চাকরি হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে যে আজকে সেটা সম্ভব নয়। আজকে দাঁড়িয়ে একের পর এক ছোট ছোট কাপড়ের দোকান এই পুরো অঞ্চল জুড়ে, বা কিনা এমন কিনা আগরপাড়া থেকে শুরু করে এই পুরো যে লাইন, এই লাইন জুড়ে একের পর এক শপিং মল তৈরি হয়ে গেছে। বড় বড় কারখানা ভেঙে ছোট ছোট ভাগ করে দেওয়া হয়েছে একটাই উদ্দেশ্যে, যে এই কারখানার যারা মালিক আছে, এই বড় বড় শপিং মলে যারা মালিক আছে, তারা যখন ভোটের বাজারে সব রাজনৈতিক দলের যারা দুদিন আগে পর্যন্ত এসে আপনাদের সামনে ঘন্টা বাজাচ্ছিল, আপনার সামনে কাঁসর বাজাচ্ছিল এবং বলছিল এই বিধানসভা নির্বাচনে আমাদের ভোট দিন, দেখবেন হুট করে সব উন্নয়ন এনে দেবো, হুট করে পরিবর্তন এনে দেবো, তাদের পকেট গরম করার জন্য টাকাটা দেয়। এবং এই টাকা দেওয়ার জন্য একের পর এক ছোট ছোট কাপড়ের দোকান থেকে শুরু করে একের পর এক ছোট ছোট ব্যবসায়ীরা আজকে পথে বসে গেছে। আজকে 5 মিনিটের মাথায় আপনার বাড়িতে যে খাবারটা চলে আসছে, আগে সেটার জন্য মানুষ যে ন্যূনতম বাইরে যেত এবং ছোট ছোট রেস্টুরেন্টে খেত, সেই রেস্টুরেন্টগুলো বন্ধের মুখে পড়ে গেছে। শুধুমাত্র এই কারণে নয়, তার সাথে একের পর এক বড় শপিং মল খুলছে, একের পর এক বড় বড় দোকানপাট খুলে যাচ্ছে, এবং সেই দোকানপাটের পেছনে হাত কাদের আছে, সেই আদানি, আম্বানি, টাটা, গোয়েঙ্কাদের, যারা দায়িত্ব সহকারে আমাদের রাজ্য, আমাদের দেশে যে সমস্ত মেহনতি মানুষ আছে তাদের গলার উপরে নিজেদের বুট চাপিয়ে বলছে দিনে 18 ঘন্টা কাজ করো, না হলে গেট বাহির করে দেবো। কোনো কথা বললে না হলে গেট বাহির করে দেবো, বেশি কথা বললে হকারদের তুলে দেবো। আমরা আগেও দেখেছি যে পুরো কলকাতা জুড়ে, কলকাতার আশেপাশের অঞ্চলে কেউ হকার উচ্ছেদ হয়েছে। বলা হয়েছে যে হকাররা থাকলে রাস্তায় সৌন্দর্য নষ্ট হয়, হকাররা রাস্তায় থাকলে বড় বড় কোম্পানি টাকা ঢালতে পারে না। যেই হকারদের জন্য প্রতিনিয়ত হাজার হাজার মানুষ, হাজার হাজারটা পরিবার চলে, সেই হকারদের তুলে যখন উচ্ছেদ করে দেওয়া হয় এবং বলা হয় যে তাদের পাকা দোকান দেওয়া হয়, আমরা একটাই প্রশ্ন রাখতে চাই, উচ্ছেদটা করছেন কোথা থেকে? ছোট ব্যবসায়ীদের তো শুধু দোকান থেকে উচ্ছেদ করছেন, তাই জীবন জীবিকা থেকে উচ্ছেদ করছে। একটা দোকান বা 5 লাখ টাকা কতদিন সে চালাবে? যেখানে দাঁড়িয়ে গ্যাসের দাম আসছে ব্ল্যাকে 5-5.5 হাজার টাকা হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে 5 লাখ টাকার মূল্য কতদিন চালাতে পারবে একটা সাধারণ মানুষ, সাধারণ দোকানদার? সেটা আমরা সবাই জানি, আপনারা যারা দোকান চালান আমার থেকে ভালো জানেন। তাই আজকে দাঁড়িয়ে যখন প্রত্যেকবার এই ভোটের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল, ভোটবাদ রাজনৈতিক দল এসে বড় বড় বক্তব্য রাখে, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, আমরা এই প্রশ্নটা যে রাখতে চাই যে সাধারণ মানুষের জন্য আপনারা 11 বছরে, 34 বছরে, এত বছরে ধরে 2014 সাল থেকে কি করেছেন? নোটবন্দি নিয়ে বড় বড় কথা বলা হয়েছিল, আপনারা অনেকেই জানেন নোটবন্দি আসলে কিছু হয়েছে। তো যে কালো টাকাটা তোলার কথা ছিল, সেই কালো টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আজকে বিজেপির অ্যাকাউন্টে পড়ে আছে। আজকে যেরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প, বড় বড় আইন কানুনে বলা হয়েছিল দেশের উন্নয়ন করা হবে, তার জন্য সাধারণ মানুষের জীবন ক্ষতি হয়েছে। যেই সমকর 2020 নিয়ে আজকে আমরা মে দিবসে কথা বলছি, সেই সমকর 2020 একটি গুরুত্বপূর্ণ অংশ যারা কর্মচারী আছেন, সরকারি কর্মচারী, তেমন যারা কারখানায় চাকরি করবে, তারা জানবে পেনশন। একটি সাধারণ কর্মচারী, সাধারণ শ্রমিকের, যে কোনো খেটে খাওয়া মানুষের অধিকার এই পেনশন। কিন্তু আজকে দাঁড়িয়ে এই পেনশনকে নতুন ব্যবস্থা আনা হয়েছে 2025 সালে, অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম। সেই পেনশন স্কিম আনার পরে পেনশন ফান্ডে 100% বিদেশি বিনিয়োগ করে দেওয়া হয়েছে। আপনার পেনশন ফান্ডটা চলে যাচ্ছে দেশি বিদেশি কর্পোরেটদের হাতে। এর আগে যেরকম ভাবে নিউ পেনশন স্কিমে, এই নিউ পেনশন স্কিম যখন 2005 সালে লাগু করা হয়, তখন গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখার বিষয়, এই পেনশন স্কিমটা এনেছিল বিজেপি সরকার 2003 সালে, লাগু করেছিল কংগ্রেস সরকার 2005 সালে। তাই যারা আজকে ভোটের আগে এত শ্রমিক বিরোধী বক্তব্য রাখে, যারা ভোটের আগে হচ্ছে এত বড় বড় কথা বলে, তারা আসলে যে যখনই পর্দাটা নেমে যায় তাদের নাটকে, তারা যে একই টেবিলে বসে একই জায়গাতে বসে পানীয় জল, রঙিন পানীয় জল পান করে, সেটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। তাই আমরা এদের কোনো বিকল্প শক্তি হিসাবে দেখছি না। আমরা মনে করি না সাধারণ শ্রমিক, সাধারণ ছোট ব্যবসায়ী, সাধারণ ছাত্রদের জীবনে এরা কোনোদিন কোনো উন্নয়ন আনতে পারে, এবং এরা পারবে না, এরা চায় না আনতে
উন্নয়ন। এরা চায় যে মানুষ সস্তার শ্রমিকে পরিণত হোক, ছাত্রছাত্রীরা নবম শ্রেণী পাস করতে না করতেই কলকারখানায় ঢুকে যাক, যেখানে তাদেরকে 18 ঘন্টা 19 ঘন্টা কাটানো হবে, যেখানে কিনা ন্যূনতম মাইনে হওয়া উচিত 30,000 টাকা, সেখানে 5,000 টাকা 9,000 টাকা দেওয়া হবে, যেখানে তাদের দিনের ভিত্তিতে তারা কতটা কাজ কিন্তু তার ভিত্তিতে মাইনে দেওয়া হবে, তাদের পেনশন থাকবে না, তাদের পিএফ থাকবে না, তাদের গ্র্যাচুইটি থাকবে না, তারা কারখানার চাপা করে মরে যাবে কিন্তু কিছু যায় আসবে না। প্রত্যেকবার যখন হচ্ছে কিনা ভোট আসবে, প্রত্যেকবার তখন হকার উচ্ছেদ করা হবে, ছোট দোকানে এসে হুমকি দেওয়া হবে, তোলা চাওয়া হবে, পুলিশ তোলা চাইবে, পার্টি দাদারা তোলা চাইবে, এই সব হবে। কারণ এরা শেষমেশ একটাই জিনিস চায় যে সাধারণ মানুষের যেটুকু শরীরে রক্ত আছে পুরো রক্তটা শুষে নিয়ে গিয়ে এই গোয়েঙ্কা টাটা আদানি আম্বানিদের দিয়ে দেওয়া। তাই আমরা মনে করি সাথী, কোনো ভোটবাজ দল আমাদের জীবনে কোনো উন্নয়ন আনতে পারবে না। উন্নয়ন আনতে পারবে একমাত্র আমাদের সংগঠিত লড়াই। আপনারা জানবেন যে আমাদের দেশে এখন যেই কটি আইন বেঁচে আছে, যে প্রত্যেকটি আইনকে তুলে দেওয়ার জন্য মোদী সরকার মরিয়া, তৃণমূল সরকার মরিয়া শ্রমিকদের জন্য যে প্রত্যেকটি আইন রক্তক্ষয়ী সংগ্রামে করেছিল। যেই ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট বলে যে যদি 300-র বেশি শ্রমিক থাকে একটি কারখানায়, 6 মাসের আগে তাদের জানানোর আগে তাদেরকে বের করে দেওয়া যায় না। এই লড়াই করা হয়েছিল এই অধিকারটি ছিনিয়ে আনার জন্য। যেই ন্যূনতম সংগঠন বানানোর অধিকার আছে, যে কলকারখানায় যথেচ্ছভাবে মালিক আমাকে বের করতে পারে না, যথেচ্ছভাবে মালিক আমাকে কোনো ভিত্তিতে আমাকে আটকে রাখতে পারে না সংগঠন বানা থেকে, এইটুকু যে অধিকার সেটাও লড়াই করে আনা হয়েছিল। আজকে দাঁড়িয়ে এই পথসভা করার অধিকার, আজকে দাঁড়িয়ে ন্যূনতম শিক্ষার অধিকারের জন্য ছাত্ররা থেকে শুরু করে শ্রমিক কৃষকরা বারবার এই দেশের বুকে আন্দোলন গড়ে তুলে সংগ্রাম গড়ে তুলেছে। সেটা আমরা দেখতে পেয়েছিলাম কৃষক আন্দোলনের সময়, আমরা সেটা দেখতে পেয়েছিলাম একের পর এক ধর্মঘট যখন এই দেশকে শব্দ করে দিয়েছিল এই শ্রমকোটের বিরুদ্ধে, তখন আমরা দেখতে পেয়েছিলাম করোনার সময় কিভাবে যখন সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিল চলছে, স্কুল কলেজ বন্ধ, তখন ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ সংগ্রাম। তাই আমরা মনে করি না কোনো ভোটবাজ দল আমাদের মুক্তির দিশারি হতে পারে। আমরা মনে করি একমাত্র সাধারণ জনতার ঐক্যবদ্ধ জঙ্গি গণপ্রতিরোধী আমাদের এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আজকে দাঁড়িয়ে যারা বারংবার যখনই কোনো শ্রমিক, যখনই কোনো কৃষক, যখনই কোনো ছাত্র এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছে, যখনই কোনো সাধারণ মানুষ এটা বলছে যে যারা এই দেশকে গড়ে তুলেছিল, যাদের রক্ত ঘামে এই দেশ তৈরি, যারা আজকে রাস্তায় রাস্তায় ঘুরে খাবার দাবার বিক্রি করে, রাস্তায় রাস্তায় হক করে কাজ করে, যারা শ্রমিক, যারা কৃষক, যারা এই দেশকে গড়ে তুলেছে, তাদের এই 91 লক্ষ মানুষের নাম যখন বাদ যায়, সেই বাদ যাওয়াকে আমরা মানি না। তখন তাদের উপর যে আক্রমণ নামিয়ে আনে, তখন সিআরপিএফ ঢুকিয়ে দেওয়া হয় রাজ্যে, যখন আইটিবিপি ঢুকিয়ে দেওয়া হয় রাজ্যে, তখন ইডি সিবিআই সবাই চলে আসে এবং তখনই সবাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে ইচ্ছা করে, যে এরা জানে না কারা দুর্নীতি করছে। যেই সিআরপিএফ আছে সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, সাধারণ জনগণের করের টাকায় ঘুরে বেড়াচ্ছে, সেই সিআরপিএফ বাংলায় দাঁড়িয়ে আজকে 10 বছর নাবালিকে ধর্ষণ করার চেষ্টা করেছে। তাই আজকে যারা দাঁড়িয়ে এই এসআইআর এর বিরোধিতা করছে, যারা বলছে এই দেশ আমার, যারা বলছে এই দেশে আমি শ্রম দিয়েছি, আমাকে এই দেশ থেকে বেনাগুল করা যাবে না, তাদেরকে সরকার যখন নাটক করার চেষ্টা করছে, যখন কিনা নয়ডা শ্রমিক ভাইরা নিজেদের ন্যূনতম বেতনের অধিকারে পুলিশের মার খাচ্ছে, একের পর দিন আটক থাকছে, আটক রেখে অত্যাচার করা হচ্ছে, তখন দাঁড়িয়ে তারাও যখন মাথা নামাচ্ছে না, তখন একটা স্পষ্ট বার্তা আমরা শাসকদের দিতে চাই। যারা ভাবছে যে আমরা এখনো কোনো ব্রিটিশ বেনিয়ার দালালিতে বাস করি, বোকার রাজ্যে বাস করছেন, যারা ভাবছে যে ধর্মের নামে সাধারণ মুসলমান জনগণকে হত্যা করা যাবে, ভুল ভাবছেন। যারা ভাবছেন যে প্রত্যেক বছর ধর্মের নামে ধর্মের ধ্বজা উড়িয়ে সাধারণ মানুষকে ভাগ করে দিয়ে তাদের এটা বোঝানো যাবে যে আপনারা এক নন, তারা আবারও ভুল করছে। কারণ মানুষ আর বোকা হচ্ছে না আপনাদের কথাতে। আজকে মানুষ দিকে দিকে ধর্ম নির্বিশেষে লড়াই গড়ে তুলছে এই শাসকদের বিরুদ্ধে, সে যে রঙের শাসক হোক। যারা এটা ভাবছেন যে আপনারা যেরকম ভাবে ব্রিটিশদের দালালি করেছিলেন, ব্রিটিশের পা চেটেছিলেন, সেরকম ভাবে এখন দাঁড়িয়ে আপনারা পারবেন, ভুল করছেন। সেদিনকে ভগৎ সিং প্রীতিলতারা যেরকম মুখে দিয়েছিল, আজকের ভগৎ সিং প্রীতিলতারা মুখে দেবে। এবং শেষমে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি ভাবেন যে দেশের মানুষকে বোকা বানিয়ে, দেশের সমস্ত কিছুকে বিদেশিদের হাতে বিক্রি করে দিয়ে, দেশের মান সম্মান নিয়ে বিদেশিদের হাতসামনে প্রতিষ্ঠিত করে দিয়ে আপনারা পার পেয়ে যাবেন, ভুল করছেন। ভারতবর্ষের মানুষকে চেনেন না, বাংলার মানুষকে চেনেন না। যেদিন যাতবে সেদিন চেনার সময় থাকবে না। নরেন্দ্র মোদী, অমিত শাহ, মমতা ব্যানার্জির কাপড় কেনা টাকা থাকবে না, কোনো মাটি তাদের কবর নেবে না, কোনো হুজুর তাদের জানাজা পড়বে না। যেই ফেরাউনদের লাশ তোলা হয়নি, এই ফেরাউনদের লাশও তৈরি জ্বালা হবে না। তার জন্য সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে। আপনাদের এক এক
জনকে, যে সমস্ত শ্রমিক ভাইদের আপনারা রক্ত ছুঁচে মেরেছেন, যে সমস্ত হকারদের আপনার দোকান ভেঙে দিয়েছেন, যে আপনাদের আপনারা হত্যা করেছেন, যে মহিলুল্লের আপনারা খুন করার চেষ্টা করেছেন, তাদের প্রত্যেকের জন্য প্রতিশোধ আমরা নেব। প্রত্যেক জায়গায় লাল ঝান্ডা উঠবে, প্রত্যেক জায়গায় নকশালবাড়ির লাল ঝান্ডা উঠবে, এবং যেদিন উঠবে সেদিন আপনাদের জীবনের শেষ দিন হবে, সেদিন আপনাদের সাম্রাজ্যের কাফনে আমরা পেরে ছুটবো। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করবো। ইনকিলাব জিন্দাবাদ, নকশালবাড়ি লাল সেলাম।